এনকাউন্টার কেন হচ্ছে, তার অধিকার কোথায়, গণতান্ত্রিক অধিকার কোথায়, চলো বন্ধুগণ আমরা বেরিয়ে পড়ি, ইনকলাব জিন্দাবাদ, এসব বলে কোনো লাভ নেই। বামপন্থীদের চুনকালি কখনো পড়ে না, কারণ বামপন্থীরা স্বভাবত নির্লজ্জ এবং বামপন্থীরা মিথ্যে কথা বলতে এত অভ্যস্ত যে ওদের গুরু ঠাকুর লেনিন বলে গিয়েছিল যে লেনিন দুরারোগ্য যৌনরোগ সিফিলিসে মারা যায়, সেই লেনিন বলে গিয়েছিল আমাদের বিরোধীদের বুকে কয়েদির ব্যাজ ঝুলিয়ে দিতে হবে, অর্থাৎ কিনা তারা যদি কোনো দোষ না করে তাহলেও তাদের কয়েদি বলে প্রমাণ করে দিতে হবে। এর থেকে বোঝা যায় যে কিভাবে অগণতান্ত্রিকভাবে মানুষের বিরুদ্ধে মিথ্যে কথা বলে গুজব রটিয়ে তাদের সর্বনাশ করা, এই জিনিসটা বামপন্থীদের কিভাবে মজ্জাগত। সকালবেলা যদি কেউ অপরাধ করে এবং করে পালিয়ে বেড়ায় তাহলে তাকে বিকেলবেলা দণ্ড দেয়াই যেতে পারে এনকাউন্টারে। 1000% বলতে পারো যে আমি এই কথাটা সমর্থন করছি। সালুস পপুলি সুপ্রিমা লেক্স এস্টো, আমার লেখা একটি বই আছে, এই বইটি, এটা বামপন্থা ভয়ঙ্করী, বাংলায় ও বিদেশে বাঙালি হিন্দু কি করে সর্বনাশ হয়েছে বামপন্থা আশ্রয় করে, বামপন্থার কবলে পড়ে, এই কথাটা এই বইতে লেখা আছে। এবং তার সঙ্গে বাকি পৃথিবীতে বামপন্থীরা কিভাবে মানুষের সর্বনাশ করেছে, মানুষকে বিপথে চালনা করেছে, সেটাও এতে লেখা আছে। যারা এই ধরনের আন্দোলন করবে তাদের যদি শায়েস্তা করতে হয় তাহলে প্রথমেই তাদের নেতাগুলোকে ধরে ঢুকিয়ে দেওয়া উচিত। মোহাম্মদ সেলিম, তারপরে সুজন চক্রবর্তী, এদের ধরে ঢুকিয়ে দিন প্রথমে, তারপরে বাকিটা দেখা যাবে। স্যার, বারুইপুর কাণ্ডে একদম হাই ভোল্টেজ ড্রামা, বা আমরা বলতে পারি যে এত বড় একটা মোড় চলে এলো, এনকাউন্টারে মৃত মূল অভিযুক্ত, বিষয়টিকে কিভাবে দেখছেন? এনকাউন্টারে মৃত নিয়ে আজকাল খুব হইচই হয়, এটা আদৌ হইচই হওয়ার মতন কোনো ব্যাপার নয়। এই জিনিসটা আজ থেকে বহু বছর আগে 50-এর দশকে আরম্ভ হয়েছিল এবং আরম্ভ করেছিলেন একজন খুব বিখ্যাত পুলিশ অফিসার রুস্তমজি বলে, যিনি চম্বলের ডাকাতদের দমন করেছিলেন। তখন পরিস্থিতি এমন ছিল যে চম্বলের যে ডাকাতরা ছিল তাদের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে আসতো না, আসলে পরে তার সপরিবারে তাদের খুন করা হতো আর কি। তো কোনো সাক্ষী কখনোই পাওয়া যেত না এবং সেটা রুস্তমজি হৃদয়ঙ্গম করেছিলেন বলে দিয়েছিলেন যে এদের এনকাউন্টারে মারতে হবে, অন্য কোনো উপায় নেই। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে পাবলিক সেফটি, সাধারণ মানুষের নিরাপত্তাটা বড় কথা। হ্যাঁ, তার মধ্যে আইনের খুঁটিনাটিগুলো হচ্ছে দ্বিতীয় কথা, সেটা গৌণ। সাধারণ মানুষের নিরাপত্তাটাই বড় কথা। সালুস পপুলি সুপ্রিমা লেক্স এস্টো, সেফটি অফ দ্য পাবলিক ইজ দ্য গ্রেটেস্ট ল। এটা হচ্ছে গিয়ে প্রাচীন রোমের একটি কথা, ল্যাটিন কথা, এবং এগুলো আমাদের আইনে এই কথাটা ব্যবহার করা হয়। সালুস পপুলি সুপ্রিমা লেক্স এস্টো, সেফটি অফ দ্য পাবলিক ইজ দ্য সুপ্রিম লস, দ্য গ্রেটেস্ট ল। তো এই পরিপ্রেক্ষিতে দেখতে গেলে প্রয়োজন হলে এনকাউন্টার করতেই হবে। এনকাউন্টার কেন হচ্ছে, তার অধিকার কোথায়, গণতান্ত্রিক অধিকার কোথায়, চলো বন্ধুগণ আমরা বেরিয়ে পড়ি, ইনকলাব জিন্দাবাদ, এসব বলে কোনো লাভ নেই। ভারতেও প্রাচীনকাল থেকে, আমি একটুখানি আগেই বলেছি যে রুস্তমজি ছিলেন জে.এফ রুস্তমজি, যিনি অত্যন্ত বিখ্যাত পুলিশ অফিসার, যিনি বিএসএফটাকে তৈরি করেছিলেন, সেই রুস্তমজি পুরো চম্বলের ডাকাতদের উৎখাত করে দিয়েছিলেন এই উপায়তে, এই এনকাউন্টারের উপায়। এবং এটা লিপিবদ্ধ আছে তরুণ কুমার ভাদুড়ির একটি বইতে, যার নাম অভিশপ্ত চম্বল। তরুণ কুমার ভাদুড়িকে তাকে এখন সবাই ভুলে গেছে, কিন্তু আমি যদি পরিচয় দিই যে তিনি অমিতাভ বচ্চনের শ্বশুর, তাহলে এই লোকে বুঝতে পারবে আর কি। স্যার, সকালে জমা বিকেলে খরচ, এই কথাটা প্রথম উল্লেখ করেছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর একদম বাস্তবে তার বাস্তবায়ন, বিষয়টিকে কতটা পজিটিভলি বিশ্লেষণ করার চেষ্টা করবেন? এটা ঠিক উনি কীভাবে বলেছেন আমি ঠিক বুঝতে পারিনি।
সকালে জমা বিকেলে খরচ মানে কি? মানে সকালবেলা যারা ক্রাইম করবেন আর কি তাদেরকে জেলে জমা করা হবে, প্রয়োজন পড়লে বিকেল বেলায় খরচা করে দেয়, মানে তাদেরকে তাদের সব থেকে কঠিনতম দণ্ড দেওয়া হবে। এই পরিপ্রেক্ষিতে তিনি এটি উপহাস করেই আর কি, মানে ব্যঙ্গার্থক অর্থে বিশ্লেষণ করেছিলেন আর কি। দণ্ড দেওয়াটা তো সরকারের কাজ নয়, দণ্ড দেওয়াটা আদালতের কাজ। অতএব সেটা শুভেন্দু অধিকারী নিশ্চয়ই মনে করেননি, এটা এনকাউন্টারের পরিপ্রেক্ষিতেই বলেছিলেন যে সকালবেলা যদি কেউ অপরাধ করে এবং করে পালিয়ে বেড়ায় তাহলে তাকে বিকেলবেলা দণ্ড দেয়াই যেতে পারে এনকাউন্টারে। এদিকে দেখা যাচ্ছে যে একদিন আগেই মুখ্যমন্ত্রী সেখানে গেলেন, সেখানে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন, সর্বৈবভাবে তাদের পাশে থাকার চেষ্টা করলেন। এমনকি গণপিটুনিতে যে যুবকের মৃত্যু হয়েছে সেই পরিবারেরও পাশে থাকার তিনি আশ্বাস দিয়েছেন এবং তিনি বলেছিলেন যে কঠিনতম শাস্তি যা দেওয়া দরকার সব কিছু পদক্ষেপ নেওয়া হবে, তার বাস্তবায়ন হলো। এটা কি বাংলা এবং বঙ্গবাসীর জন্য আশার আলো? বঙ্গবাসীর জন্য আশার আলো, অপরাধীদের জন্য অন্ধকারের ইঙ্গিত এবং সকলের জন্যই একটা অত্যন্ত শুভ সূচনা। স্যার, একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে সরকারি সম্পত্তি যারা ধ্বংস করেছেন, অর্থাৎ ওই ট্রেনে ভাঙচুর, রেল আধিকারিককে মারধর, সেই সম্পর্কেও উনি বলেছেন যে সবার হিসাব হবে। তো আগামী দিনে যারা সরকারি সম্পত্তিতে হাত দেওয়ার চেষ্টাও করবেন তারা কি 10 বার ভাববেন শুভেন্দু অধিকারীর এই কথার পর? এই কথাটা যে আমি কতভাবে সমর্থন করব ভেবে পাই না। 1000% বলতে পারো যে আমি এই কথাটা সমর্থন করছি। সরকারি সম্পত্তি ধ্বংস করাটা একটা আমাদের বামপন্থীদের বিশেষ করে কার্যপ্রণালীর মধ্যে চলে গিয়েছিল। আমার যখন 7 বছর কি 8 বছর বয়স, 1953 সালে, তখন আমি দেখেছিলাম আমরা বাবা মার সঙ্গে কোথাও একটা যাচ্ছিলাম, যতদূর মনে পড়ে গিরিডি যাচ্ছিলাম, আমার জ্যাঠামশাইয়ের শ্রাদ্ধ ছিল এবং আমরা রেড রোড দিয়ে যেতে যেতে দেখছিলাম যে ময়দানের অপর পারে অর্থাৎ চৌরঙ্গি রোডের ওপর দুটো স্টেট বাস জ্বলছে। কে জ্বালিয়েছে? বামপন্থীরা জ্বালিয়েছে, কমিউনিস্টরা জ্বালিয়েছে এবং তারা মনে করেছে এটা করে তারা একটা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে। 1 পয়সা ভাড়া বাড়ার জন্য, ট্রামের 1 পয়সা ভাড়া বাড়ার জন্য 1953 সালেই 13টা ট্রাম পোড়ানো হয়েছিল। এই 13টা ট্রাম কারা পুড়িয়েছিল? এই বামপন্থীরা পুড়িয়েছিল। সেই সময় ডক্টর বিধান রায় ইয়েতে ছিলেন না, ভারতে ছিলেন না, তিনি চোখের চিকিৎসা করতে ইউরোপ গিয়েছিলেন এবং প্রফুল্লচন্দ্র সেন ছিলেন যিনি আদৌ কোনো এরকম সিদ্ধান্ত নিতে পারতেন না। তখনই গুলি চালিয়ে এদের শেষ করে দেওয়া উচিত ছিল যারা করছে, যারা লাগাবার চেষ্টা করছে, অথবা নেতাদের তখনই জেলে ভরে দেওয়া উচিত ছিল যত রকম নিবর্তনমূলক আইন আছে তাতে। তো প্রফুল্ল সেন সব কিছুই করতে পারেননি। ডক্টর রায় বেশ কয়েকদিন বাদে তার চোখের অপারেশন না করেই ফিরে এলেন। এই সমস্ত ঘটনা লিপিবদ্ধ আছে আর কি। অতএব এটা যেটা শুভেন্দু অধিকারী বলেছেন 1000% সমর্থন করি। স্যার, আপনি বামপন্থীদের কথা উল্লেখ করলেন, সেই বামপন্থীরাই প্রথম থেকে এই ঘটনা ঘটার পরে তারা সাম্প্রদায়িকতার প্রসঙ্গ তুলে নানা রকমভাবে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। সেটা হতে পারেন শতরূপ থেকে বা মীনাক্ষী মুখোপাধ্যায়, যেই হন না কেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও একাধিক কথা বললেন। তবে এই ঘটনার পর তাদের মুখে কি চুনকালি পড়ল বলে মনে করেন? বামপন্থীদের চুনকালি কখনো পড়ে না, কারণ বামপন্থীরা স্বভাবত নির্লজ্জ এবং বামপন্থীরা মিথ্যে কথা বলতে এত অভ্যস্ত যে ওদের গুরু ঠাকুর লেনিন বলে গিয়েছিল যে লেনিন দুরারোগ্য যৌনরোগ সিফিলিসে মারা যায়, সেই লেনিন বলে গিয়েছিল আমাদের বিরোধীদের বুকে কয়েদির ব্যাজ ঝুলিয়ে দিতে হবে। অর্থাৎ কিনা তারা যদি কোনো দোষ না করে তাহলেও তাদের কয়েদি বলে প্রমাণ করে দিতে হবে। এর থেকে বোঝা যায় যে কিভাবে অগণতান্ত্রিকভাবে মানুষের বিরুদ্ধে মিথ্যে কথা বলে গুজব রটিয়ে তাদের সর্বনাশ করা, এই জিনিসটা বামপন্থীদের কিভাবে মজ্জাগত। এই বামপন্থা তো বাঙালির সর্বনাশ করেছে, এবারে তো বলার কোনো নেই, বলার কোনো দ্বিতীয় মত নেই। আমার লেখা একটি বই আছে,
আমার লেখা একটি বই আছে, এই বইটি, এটা বামপন্থা ভয়ঙ্করী, বাংলায় ও বিদেশে বাঙালি হিন্দু কি করে সর্বনাশ হয়েছে বামপন্থা আশ্রয় করে, বামপন্থার কবলে পড়ে, এই কথাটা এই বইতে লেখা আছে। এবং তার সঙ্গে বাকি পৃথিবীতে বামপন্থীরা কিভাবে মানুষের সর্বনাশ করেছে, মানুষকে বিপথে চালনা করেছে, সেটাও এতে লেখা আছে। সেই জন্য আমি মানুষকে একটা অনুরোধ জানাচ্ছি এই তোমার মাধ্যমে, যাতে এই মানুষ এই বইটা কিনে পড়েন। প্রকাশক হচ্ছে মিত্র ঘোষ। এতে আমার 2 পয়সা রয়্যালটি হবে, আয় হবে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই বইটা পড়লে বাংলার মানুষ, বিশেষ করে বাঙালি হিন্দুরা, এই বামপন্থার স্বরূপটা বুঝতে পারবেন। স্যার একদমই 100% সহমত আপনার এই কথা প্রসঙ্গে। এবং পরবর্তী প্রশ্নই সেটাই যে এই উদ্দেশ্য প্রণোদিতভাবেই কি এই যে এই ধরনের মানসিকতার বাম মনস্ক যারা, তারা কি সাম্প্রদায়িক বিভাজন পুনরায় আবার উজ্জীবিত করার জন্য বাংলার মাটিতে এই রেল জ্বালিয়ে দেওয়া কিংবা রেলে বিম ফেলে অবরোধ করা, এই ধরনের কার্যকলাপে লিপ্ত হয়েছে বলে মনে করছেন? অবশ্যই বলছি, অবশ্যই মনে করছি। বামপন্থীরা এরকম জিনিস করেই থাকে। কারণ এখন যখন তৃণমূল অস্তমিত প্রায়, তখন যে রাজনৈতিক শূন্যতাটা তৈরি হয়েছে, সেই শূন্যতাটাতে বামপন্থীরা ঢুকবার জন্য এখন প্রাণপণ চেষ্টা করছে। এবং চেষ্টার উপায় হচ্ছে এইভাবে আগুন জ্বালিয়ে দেওয়া আর কি। এটা আমাদের পরম সৌভাগ্য যে শুভেন্দু অধিকারীর মতন একজন মুখ্যমন্ত্রী আছেন, যিনি এটাকে অত্যন্ত শক্ত হাতে দমন করতে পারবেন। আমি যেটা সুপারিশ করব সেটা হলো যে প্রথমেই নেতাগুলোকে জেলে ভরে দিন, তারে পুরো জিনিসটা মিয়ে যাবে। এটা আমি কোথা থেকে পেয়েছি, 1942 সালে যখন মোহনদাস গান্ধী ভারত ছাড়ো বলে একটি অত্যন্ত অবিবেচনাপ্রসূত আন্দোলন চালু করেছিল, তখন ভারতের যে ভারতের যে ভাইসরয় ছিল লর্ড লিনলিথগো সঙ্গে সঙ্গে সবকটাকে জেলে ভরে দেয়, সমস্ত কংগ্রেস নেতাকে জেলে ভরে দেয়। এবং তার ফলে কি হলো, পুরো ভারতে যে রাজনৈতিক এই শূন্যতাটা সৃষ্টি হলো, সেই শূন্যতায় কে ঢুকে গেল? মুসলিম লীগ ঢুকে গিয়ে তারপরেতে তার তো শেষ পর্যন্ত ফল হলো যে দেশভাগ হলো, পাকিস্তান হলো আর কি। সেই জন্য কিন্তু লর্ড লিনলিথগোকে আমি সমর্থন করছি না কখনোই। 1942 সালের যে ভারত ছাড়ো আন্দোলন, সেটা সম্বন্ধে আমার যে দ্বিমত আছে সেটাও আমি বললাম। কিন্তু বড় কথা হচ্ছে থেকে যেটা শিখবার আছে, যে যারা এই ধরনের আন্দোলন করবে তাদের যদি শায়েস্তা করতে হয়, তাহলে প্রথমেই তাদের নেতাগুলোকে ধরে ঢুকিয়ে দেওয়া উচিত। মোহাম্মদ সেলিম, তারপরে সুজন চক্রবর্তী, এদের ধরে ঢুকিয়ে দিন প্রথমে, তারপরে বাকিটা দেখা যাবে। এবারে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি নিয়ে মিছিল করলেন এবং মমতাপন্থী যারা তৃণমূল আছেন তারা রাস্তায় নামছেন এই ঘটনার বিরোধিতায়। এই ব্যাপারটি কি আরও একবার হাস্যস্কর পর্যায়ে চলে যাবে বলে মনে করেন, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য? মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন যা অবস্থা, তিনি মোমবাতি নিয়েই বেরোন আর হারিকেন নিয়েই বেরোন, কোনো লাভ নেই। আর তার সবচেয়ে বড় বিপদ এখন এসেছে যে অরূপ বিশ্বাস ব্যাংকে চিঠি লেখার ফলে তার পুরো টাকা আটকে গেছে। এখন উনি চালাবেন কি করে, পার্টি চালাবেন কি করে, আন্দোলন চালাবেন কি করে? এইসবকে ঢেকে দেওয়ার জন্য এইসব উল্টোপাল্টা লাফালাফি করছেন, কোনো লাভ হবে না। তবে শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার সক্রিয় হন তাহলে অনেকের রাতের ঘুম চলে যাবে। অনেকের রাতের ঘুম চলে যাবে? কাদের রাতের ঘুম চলে যাবে? শোভনদেব চট্টোপাধ্যায় ইত্যাদি যারা, কিংবা এই মহিলার নাম কি, মহুয়া মৈত্র, এইরকম কিছু অবতারের ঘুম চলে যাবে। তো গেলে যাক, আমরা তা নিয়ে কেন চিন্তিত হব? স্যার শেষ প্রশ্ন, ধিক্কার, বাংলাতে এনকাউন্টার। সোশ্যাল মিডিয়ায় সরব হলেন গর্গ চট্টোপাধ্যায়, যিনি ওই বাংলা পক্ষের নেতা। গর্গ চট্টোপাধ্যায় চালাতো তৃণমূলের এবং বাংলাদেশের টাকা দিয়ে। তারপরে গর্গ চট্টোপাধ্যায় এখন একেবারে কোমর ভেঙে বসে পড়েছে। গর্গ চট্টোপাধ্যায়ের শেষ কীর্তি হচ্ছে
একজন অসমিয়া নেতা, অসমিয়া বীর স্বর্গদেব চুকাফা তার নিন্দে করেছিল বলে তার গ্রেপ্তারের অর্ডার হয়েছিল। গর্গ চট্টোপাধ্যায় জিভ বার করে দু হাতে দুকান ধরে মুচলেখা দিয়েছিল যে এরকম কথা আর কখনো বলবো না। এখন গর্গ চট্টোপাধ্যায় তো উঠে দাঁড়াবার আবার একটা চেষ্টা হবেই, আশ্চর্য আবার কিছু নেই।